আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন মাত্র বছর আগে সংসদেই মোদিজি রাহুল গান্ধীকে নিয়ে কোনো কথা বলার সময় এক ধরনের তাচ্ছিল্য ছড়িয়ে দিতেন চারধারে। দলের লোকজনেরা হ্যাঁ হ্যাঁ করে হাসতো, বলেছেন জার্সি গাই আর উনকা বছড়া, বিজেপির হাল্লা ব্রিগেড হো করে হেসেছে, বলেছেন পাপ্পুকে বলো রাজনীতির পাঠ নিয়ে সংসদে আসতে, নিশিকান্ত দুবে, রমেশ বিদুরি, গিরিরাজ সিং এর দল হা হা করে হেসেছে। কেবল মোদিজি নয়, গোটা বিজেপির হল্লা ব্রিগেড রাহুলকে এক পাপ্পু, রাহুলকে এক সিরিয়াস নয় এমন একজন পলিটিশিয়ান, এরকম একটা প্রজেকশন তারা করতেন এবং কোথাও মিডিয়ার তাতে সমর্থন ছিল এবং কোথাও মানুষ সেটা বিশ্বাস করতেন। এসব আমরা মাত্র বছর আগে দেখেছি। গতকাল আমরা দেখলাম সংসদ ভবনের মকরদ্বারে বিরোধী দলের সাংসদরা অমিত শাহ মোদিজির জবাবদিহি, তাদের পদত্যাগ নিয়ে স্লোগান তুলছেন। আর ঠিক সেই সময় সরকারি দলের সাংসদেরাও তাদের সামনে এসে রাহুল গান্ধী জবাব দো বলে স্লোগান দিচ্ছেন। কেন জবাব দেবেন? কারণ ঝাড়খণ্ডে পুলিশ ছাত্র আন্দোলনে লাঠি চালিয়েছে। সেই ঘটনার আধ ঘন্টার মধ্যে রাহুল গান্ধী তীব্র নিন্দা করে বিবৃতি দিয়েছেন, কিন্তু সেটা আলাদা ব্যাপার। সংসদ ভবনে বিজেপি এনডিএ সদস্যরা রাহুল গান্ধী জবাব দো বলে স্লোগান দিতে দিতে বিরোধী সাংসদদের এতটা কাছে গেলেন যে সংসদ ভবনের নিরাপত্তা রক্ষীদের মাঝখানে দাঁড়াতে হলো। রাহুল গান্ধীর কাছ থেকে জবাব চাওয়া উচিত কি উচিত নয়, রাহুল গান্ধী জবাব দেবেন কি দেবেন না, সেসব তো পরের আলোচনা। কিন্তু একবার ভেবে দেখুন, সম্মিলিত এনডিএ বিজেপি নেতারা রাহুলের ছবি লাগানো পোস্টার ব্যানার নিয়ে সংসদের চত্বরে বিরোধিতায় নেমেছেন। মানে কোথাও রাহুল গান্ধী আজ এই মোদী সরকারের উল্টো দিকের একমাত্র মুখ, নরেন্দ্র মোদীর উল্টো দিকের মুখ হয়ে দাঁড়িয়েছে রাহুল গান্ধী। হ্যাঁ, সেটা তারা স্বীকার করে নিচ্ছেন। ঠিক এই মুহূর্তে সারা দেশ জুড়ে যে পলিটিক্যাল ট্র্যাকার গুলো কাজ করছে, যারা এই ধরনের সার্ভে চালিয়ে যাচ্ছেন, তাদের একজনের সঙ্গে কথা হচ্ছিল না, এরকম কেউ কেউ সমাজ মাধ্যমে ছড়াচ্ছেন যে রাহুল গান্ধী এখন 48% মানুষের কাছে প্রধানমন্ত্রী মুখ আর নরেন্দ্র মোদী 32% নেমে এসেছে। ওগুলো কিছু নির্দিষ্ট দলের আইটি সেলের প্রোপাগান্ডা, বেশিরভাগটাই প্রোপাগান্ডা। না, এখনো নরেন্দ্র মোদী দেশের অবিসংবাদী নেতা, এখনো তিনি জনপ্রিয়তায় অনেক এগিয়ে। কিন্তু যেটা বিজেপির কাছে চিন্তার বিষয় সেটা হলো মোদীজির জনপ্রিয়তা কমছে, ধারাবাহিকভাবে কমছে, আর উল্টো দিকে রাহুলের জনপ্রিয়তা বাড়ছে। ফলে দুজনের মধ্যে যে ফারাকটা সেটাও কমছে। খুব সাধারণভাবে ভোটের রাজনীতিতে এটা একটা অশনি সংকেত। এটা কোনো ঘটনায় ওই হুশ করে একটা কোনো ঘটনায় হুশ করে খানিকটা জনপ্রিয়তা বেড়ে গেল বা কমে গেল, কিছুদিন পর থেকে আবার সেটা উঠে গেল বা নেমে গেল, এটা হতে পারে। কিন্তু ধারাবাহিক হ্রাস মানে ডিসকানেক্ট ফ্রম দ্য পিপল। হ্যাঁ, এটাই সেই ভদ্রলোক আমাকে বোঝাচ্ছিলেন যে মোদিজি যে সময় ক্ষমতায় এসেছিলেন আর আজকের সময়ের যে ডেমোগ্রাফি এক নয়। হিন্দুত্ব, দেশপ্রেম ইত্যাদি কথাগুলো আজ থেকে 10, 14, 18 বছর আগে যেভাবে কাজ করত, আজ এই শব্দগুলোর সেই অনুরণন নেই, কমছে। ইনফ্যাক্ট শব্দগুলো তাদের গুরুত্ব হারিয়েছে আজকের প্রজন্মের কাছে। কাজেই এক ডিসকানেক্ট, একটা বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে মোদিজির সঙ্গে, যার ফলে অনেকগুলো জিনিস আমরা দেখতে পাচ্ছি। ধরুন, ওনার যে অসাধারণ স্কিল অফ কমিউনিকেশন, মোদিজির স্কিল অফ কমিউনিকেশন ভাবাই যায় না। মানুষের সঙ্গে যোগাযোগ করার একটা অসাধারণ ক্ষমতা, সেটা এখন কাজ করছে না। কাদের কাছে? একটা জেনারেশনের কাছে, একটা বড় সংখ্যক মানুষের কাছে। উনি যখন বলেন যে ওরা আপনার মঙ্গলসূত্র করে নেবে, তখন এক প্রজন্মের মানুষের কাছে মঙ্গলসূত্রের গুরুত্ব, তার অপরিহার্যতা একেবারে পরিষ্কার। ওরা কারা সেটাও পরিষ্কার। সেই নিরুপায় রায় যখন মা হতেন হিন্দি সিনেমাতে, মেরি মঙ্গলসূত্রে কা লাজ রাখনা, এই গোছের ডায়লগ থাকতো। সেই জেনারেশনের সঙ্গে মোদিজির কানেকশন একেবারে 100%। কিন্তু আজ কোন নায়িকা মঙ্গলসূত্র নিয়ে হেদিয়ে পড়ছে? কোন মেয়েটি তার স্বামীকে বলছে মঙ্গলসূত্র কি কসম? হ্যাঁ, আজকের জেনারেশনের কাছে মোদিজি কমিউনিকেট করতেই পারছেন না। উল্টে তার এই সাতবাসী কথাগুলো আজকের জেন আলফার কাছে অর্থহীন প্রলাপ। উনি যখন বলেন হামারে বাচ্চিয়া কিউ গালি দেগা, তখন সেই বাচ্চিয়ারা ভাবে কেউ নেই দেগা, কেন গালি দেব না।
গালাগালিটা কি পুরুষদের একলার জমিদারি? হ্যাঁ, প্রথম কথাটা হলো কমিউনিকেশন প্রবলেম, ভয়ঙ্কর বড় একটা কমিউনিকেশন প্রবলেম মোদিজিকে ঘিরে ধরেছে। 2 নম্বর সাবজেক্ট, যে বিষয় নিয়ে আজকের জেন আলফারা কথা বলতে চায়, তারা জানিয়ে ইন্টারেস্টেড, জানিয়ে আলোচনা করতে চায়, তারা যতটা ওয়েল ইনফর্ম তার কোনো ধারণাই নেই আমাদের 75 বছরের রাষ্ট্রনায়কের। সবে তিনি ইনস্টাগ্রাম শিখলেন, সবে তিনি ক্যামেরা অ্যাঙ্গেল বুঝলেন, বুঝতে বুঝতে এই জেন আলফা বিটারা সম্ভবত তাদের কমিউনিকেশন মিডিয়ামই পাল্টে ফেলবে। সময়ের সঙ্গে দৌড়ানোটা অত সহজ নয়। অর্থাৎ সাবজেক্ট ফরম্যাট পরে, সাবজেক্টটাও বুঝতে পারছেন না কোন সাবজেক্ট নিয়ে জেনজির কাছে গেলে, জেন আলফার কাছে গেলে তারা সেটাকে রিলেট করবে। 3 নম্বর হচ্ছে প্রায়োরিটি, মানে কোনটা প্রথম কাজ, নমামি গঙ্গে, কুম্ভ মেলার চান নাকি প্রাইমারি স্কুলগুলোর দেখরেখ। এই প্রায়োরিটি লিস্টটা আজকের জেনজি আর সেদিনের মোদিজির, মানে মোদিজি যাদেরকে রিলেট করতেন, মোদিজি যাদেরকে বোঝাতে পারতেন, তাদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। বেবি বুমার জেন এক্সদের সঙ্গে আজকের জেনজি আর জেন আলফাদের যে প্রায়োরিটি লিস্ট, কোনটা আগে চাই, সেটা একটা আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। 4 নম্বর নীতি নৈতিকতা। একটা সময় মা বাবা নির্দেশ দিলে, একটা কিছু বলে দিলে তার বিরুদ্ধাচরণ করার প্রশ্নই ছিল না বলেই রাম বনবাসে গিয়েছিলেন। আজকের জেনজি হলে যেতেন না, এটাই সত্যি। সেই নৈতিকতার প্রশ্নে এক অগাধ ফারাক নিয়ে তাদের সঙ্গে কমিউনিকেট করা যায় না, মোদিজি সেটা পাচ্ছেন না। 5 নলেজ, জ্ঞান। মোবাইল রিল ঘেটে ইরফান শিখে ফেলেছে সংবিধানের কথা বলছেন, আম্বেদকরের কথা বলছেন। অন্য আরেকজন জেনে ফেলেছেন চীনের নকল সূর্য গবেষণার কথা, দেখে ফেলেছেন সমৃদ্ধ দেশ আর সমাজের ছবি। ভারত বিশ্বগুরু হয়ে গেছে গোছের কথাবার্তা বললে তারা সামারিলি রিজেক্ট করছে, ফাকেট বলে চলে যাচ্ছে। মোদিজির নালার গ্যাসে স্টোভ জ্বালানো বা A+B² তাদের কাছে জোকস অফ দ্য ইয়ার। ক্লক ইট। 6 পোশাক। হ্যাঁ, পোশাক এক মেসেজ দেয় বই কি। মোদিজির যে অভিনব পোশাক একদিন নজর কেড়েছিল, সেই পোশাক আর সেই মেসেজ দিচ্ছে না। তিনি কাউবয় হ্যাট বা মিলিটারি ফ্যাটিক পড়লেও মানাচ্ছে না। 7 নম্বর হিউম্যানলি বিহেভিয়ার। আজকের দিনে একজন কেবল ব্রহ্মচর্য পালন করার জন্য নিজের স্ত্রীকে পরিত্যাগ করেছেন, নিজের স্ত্রীর পরিচয় দিতে চান না, নিজেকে অজৈবিক বলেন, নিজেকে এক ভগবান তুল্য উচ্চতায় তুলে ধরতে চান। এগুলোকে ডিসকোয়ালিফিকেশন, এগুলো আজ ডিসকোয়ালিফিকেশন। এগুলো আজ থেকে 20 বছর আগে এক ধরনের কোয়ালিফিকেশন ছিল বই কি, আজ আর নয়। কোন জেনজি পুরুষ বা মহিলা এই অদ্ভুত আচরণকে মেনে নেবে? 4 নম্বর। 8 নম্বর নিজেকে প্রশ্নের ঊর্ধ্বে রাখা। মোদিজি নিজেকে নিয়ে যে রহস্য জাল তৈরি করেছেন তা আজকের এক খোলামেলা প্রজন্মের কাছে মোটেই গ্রহণযোগ্য নয়। আমাদের প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন করেন না, আমাদের প্রধানমন্ত্রী আলোচনায় বিশ্বাস করেন না, আমাদের প্রধানমন্ত্রী ফান্ড, যে পিএম ফান্ড, পিএম কেয়ার, সেটাও নাকি প্রশ্নের ঊর্ধ্বে। না, জেনজি এই ধারণাগুলোকে নাকচ করেছে বহু আগেই। এরকম বহু কারণে মোদিজি ডিসকানেক্ট ফ্রম দ্য নিউ জেনারেশন। আজকের প্রজন্মকে উনি না বুঝতে পারছেন, না তারা বোঝার চেষ্টা করছে। তার দল আরো সরেস, এক কাটি আরো ওপরে। ধরুন গিরিরাজ সিং, বিজেপির এক দুর্মুখ সাংসদ, তিনি গতকাল পরশু বোধহয় একটা ছবি সমাজ মাধ্যমে ছেড়েছেন। সেখানে রাহুল গান্ধীর সঙ্গে একটা বাচ্চা ছেলে, একজন মহিলা সম্ভবত বোটম্যান, নৌকো চালাচ্ছে, তাকে দেখা যাচ্ছে একটা নৌকো, বিদেশে তোলা এই ছবি। এই 73 বছরের কুসংস্কার, জীর্ণ, অশিক্ষার, অসামাজিকতা আক্রান্ত এই সাংসদ, তার মনে এই ছবিটা এত গুরুত্বপূর্ণ লাগলো কেন? কি ইঙ্গিত তিনি দিতে চাইছেন? এক পুরুষ এক মহিলার সম্পর্কের এক রৈখিক আর আদি অকৃত্রিম যৌন সম্পর্ক ছাড়া কিছুই তিনি ভেবে উঠতে পারেন না। তিনি আজকের এই জেনজিদের সঙ্গে কমিউনিকেট করবেন? যে প্রধানমন্ত্রী বলে 50 করোড় কা গার্লফ্রেন্ড, তিনি কমিউনিকেট করবেন জেনজিদের সঙ্গে? ঠিক উল্টোটা ঘটছে রাহুলের সঙ্গে। তার শিক্ষা থেকে কমিউনিকেশন, পোশাক থেকে প্রায়োরিটি, ল্যাঙ্গুয়েজ থেকে নলেজ, সবটাই জেনজিদের কাছে পরিচিত। বলছি না যে সেটা আইডল, সেটা মডেল। আসলে এই জেনজি বা এই জেন আলফাদের কাছে কোনো কিছুকে আইডল বা মডেল করে তোলা যাবেই না। কিন্তু আজকের জেনজিরা অন্তত বুঝতে পারছেন রাহুল গান্ধী কি বলছেন, আর সেই জন্যই রাহুল গান্ধীর কথা তারা বুঝতে পারছে, আর সেই জন্যই রাহুল গান্ধীর জনপ্রিয়তা বাড়ছে। জনপ্রিয়তা কমছে মোদিজির। হ্যাঁ, ট্র্যাকারে রাহুল বনাম মোদির জনপ্রিয়তার ফারাক এখনো 18-19%, সেটা কম নয়।
বিরাট। কিন্তু মাথায় রাখুন, বড় বড় ইভেন্টের সময় কিন্তু এই ফারাক খুব দ্রুত পরিবর্তন হয়। বড় ইভেন্ট কোনগুলো? বড় ইভেন্ট হলো এই জেনজি মুভমেন্ট, কোনো একটা বা দুটো তিনটে রাজ্যের নির্বাচন। আর ছোট ছোট ইভেন্ট খুব দ্রুত না হলেও পরিবর্তন হতে থাকে, যেমন ধরুন এলাহাবাদে রাহুলের সমাবেশ, সংসদের ডিলিমিটেশন বা এক দেশ এক ভোট ইত্যাদির বিল, ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনের প্রভাব পড়বে না? পড়ছে তো। এমনি এমনি তো রাহুল গান্ধী প্রায় আধ ঘন্টার মধ্যেই ঝাড়খণ্ডে তার শরিক দল, ইন্ডিয়া জোটের শরিক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা তার সরকারের লাঠি চালানোর নিন্দা করেননি, করেছেন ওই জন্যই। হ্যাঁ, এই খেলা চলবে। এটা 2026, সামনে আছে বেশ কিছু বড় বড় ইভেন্ট। আসতেই পারে জেনজি মুভমেন্টের সেকেন্ড ফেজ, সংগঠিত হতে পারে কৃষক আন্দোলন, আছে বেশ কিছু রাজ্যে নির্বাচন। অন্তত মোদিজি অ্যান্ড কোম্পানির কাছে এক কঠিন সময়। মোহন ভাগবত কিছু জেনজি আর জেন আলফার সঙ্গে বসে কথা বলেই সমাধান সূত্র বের করে আনবেন, এটা সম্ভব নয়। তা সম্ভব নয়। সমস্যা লুকিয়ে আছে বিজেপির দর্শনের মধ্যে, তার ন্যারেটিভগুলোর মধ্যে, তার হিন্দু মুসলমান পাকিস্তান, রাম মন্দির, কাশী, মথুরা, বিশ্বগুরু, সনাতনী, গোহত্যা, গোমাংস, এই সমস্ত ন্যারেটিভের মধ্যে এসব ছাড়তে হবে। জ্ঞান বিজ্ঞানের আলোচনায় আসতে হবে, পৃথিবীর উন্নত দেশের নলেজ স্ট্রিমের সঙ্গে নিজেদেরকে জুড়তে হবে বিশ্বজোড়া চলমান গবেষণার সঙ্গে। কিন্তু বিজেপির পক্ষে কি সেটা সম্ভব? এটাই লাখ টাকার প্রশ্ন। এখানেই এক অন্ধভক্তি, সাম্প্রদায়িক, কুসংস্কারাচ্ছন্ন, পেছনের পথে চলতে থাকা সমাজ হেরে যায়, মুছে যায়। তার জন্য কোনো বিরাট প্রতিপক্ষের দরকার হয় না, তারা সময়ের কাছে হেরে যায়, তারা সময়ের কাছে হেরে গেছে অতীতে। আজ ইউরোপে গিয়ে কাউকে রেস সুপ্রিমেসির কথা বলুন না, জাতিগত আধিপত্য। এই জাতি হচ্ছে গিয়ে সবচেয়ে উচ্চ জাতি, আমরাই উচ্চ জাতি, আমরাই শাসন করব দুনিয়া গোছের কথাবার্তা বলে দেখুন, আপনাকে ধরে পাগলা গারদে ভরে দেবে, মাথার চিকিৎসা করাবে। হ্যাঁ, দেশ জুড়ে যে সমস্ত পলিটিক্যাল ট্র্যাকারগুলো কাজ করছে, তার প্রজেকশন বলছে মোদিজি তার প্রভাব প্রতিপত্তি হারিয়ে দলের মধ্যেই চ্যালেঞ্জের মুখে পড়ছেন। অন্যদিকে রাহুল গান্ধী তার সামনের চ্যালেঞ্জগুলোকে অনায়াসে পার করে ক্রমশ উচ্চতা বাড়াচ্ছেন। রাহুল বনাম নরেন্দ্র মোদী ডিবেটের উত্তরটা এখানেই লুকিয়ে আছে। ভাবুন, ভাবতে থাকুন। নরেন্দ্র মোদী সরকার শুধুমাত্র ব্যাকফুটে, সেটা বললেও ভুল বলা হবে, তার থেকেও বড় সড়ো একটা ক্রাইসিসে তারা এই মুহূর্তে। তার কারণ নরেন্দ্র মোদী সরকারের যারা একদম পাশাপাশি থাকতেন, এত বছর ধরে নিঃশর্তভাবে সাপোর্ট করেছেন, সেই সমস্ত মানুষ এই মুহূর্তে অবশ্যই কিন্তু কথা বলছেন সরকারের বিরুদ্ধে, সরকারের কাজকর্মের বিরুদ্ধে, এবং সেই লিস্ট প্রতিদিন দীর্ঘায়িত হচ্ছে। তার কারণ আপনারা এই মুহূর্তে হয়তো ভাবছেন যে অবশ্যই বারংবার এই নিয়ে কেন চর্চা হচ্ছে, তার কারণ গুরুত্বপূর্ণভাবে আমরা দেখতে পেয়েছি যে মুরলী মনোহর যোশী ছাত্র আন্দোলন সেটাকে নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে এইভাবে ছাত্রদের দমন করা যায় না, ছাত্রদের কথা শুনতে হবে, ছাত্রদের সঙ্গে কথা বলতে হবে, এবং সরকারকে দরকার হলে মাথা নোয়াতে হবে। সেটা বহুদিন আগেকার কথা, তখন ছাত্র আন্দোলন তুঙ্গে সেই অবস্থায় তিনি বলেছিলেন। তার পরবর্তীতে ছাত্র আন্দোলন যখন শেষ হয়ে গেল, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন, তখন অদ্ভুতভাবে আনএক্সপেক্টেডলি আমরা দেখলাম আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি বললেন যে ছাত্ররা আমাদের জেনারেশন তার থেকেও বেশি সৎ, এবং অবশ্যই শাসক দলে যারা রয়েছে, শাসক পক্ষে যারা রয়েছে, তাদেরও উচিত সরাসরি ছাত্রদেরকে সমর্থন করা, ছাত্রদের কথাটা ধৈর্য ধরে শোনা, ছাত্রদের দাবি শোনা। এবং তার পরবর্তীতে এই মুহূর্তে যে বয়ানটা বেরিয়ে এলো, 15ই আগস্ট যখন দেশের প্রধানমন্ত্রী লালকেল্লায় দাঁড়িয়ে দেশের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে রামদেব, আপনারা জানেন যে যোগ গুরু রামদেব, তিনি বিভিন্ন সময় ইউপিএ সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এবং তার পরবর্তীতে নরেন্দ্র মোদী সরকারের পক্ষে শুধু দাঁড়িয়ে কথা বলেছেন তাই নয়, বিভিন্ন ভাবে গত 12 বছর ধরে নরেন্দ্র মোদী সরকারকে সমর্থন দিয়ে এসেছেন। সেটা দিতেই পারেন, যে কেউ যে কোনো সরকারকে, যে কোনো দলকে সমর্থন করতে পারেন, সেটা তার বিষয়, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় সেই রামদেব স্বামী, সেই রামদেব বাবা এই মুহূর্তে সরাসরি উল্টো দিকে তাকিয়ে কথা বলছেন, এবং অন্যদিকে তিনি যে বলছেন যে দেশের মধ্যে বিরোধীদেরও গুরুত্ব দেওয়া দরকার, এবং এমন যেন পরিস্থিতি তৈরি না হয় যাতে আমাকে আবারও রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হতে হয় সরকারের বিরুদ্ধে। इसलिए भाई सुधर जाओ, नहीं तो देश में आंदोलन और ज्यादा भी हो सकते हैं। आंदोलन के नाम पर मैं अराजकता, अनार्की का समर्थक नहीं हूं, लेकिन भाई
ये बात तो जरूर है, देश में घपला भी बहुत है। ये घपले ठीक कर लो, नहीं तो कहीं ऐसा ना हो कि बाबा रामदेव को दोबारा आंदोलन करना। तो ये कुछ खुरापाती लोग हिंदुओं में भी है, कुछ खुरापाती लोग मुसलमानों में भी है। ये चारों तरफ जो खुरापात करने वाले लोग हैं ना, इन सबको संविधान और लोकतंत्र के दायरे में इतना भयंकर दंडित करना चाहिए कि किसी की हिमाकत ना हो एक दूसरे के प्रति घृणा और नफरत फैलाने। उत्तराखंड में शुद्धिकरण किया जा रहा है, वही तो बोल रहा हूं। उत्तराखंड में टनल। আপনারা বোঝার চেষ্টা করুন এই মুহূর্তে যারা যারা একদম ভারতীয় জনতা পার্টির মূল ক্ষমতার থেকে দূরে থাকতেন কিন্তু সমর্থন করতেন সম্পূর্ণভাবে, একজন মার্গদর্শন মণ্ডলী সেখানকার মানুষ মুরলী মনোহর যোশী, ভারতবর্ষের প্রাক্তন অন্যতম একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময়কার, আরেকজন মোহন ভাগবত আরএসএস প্রধান, যার ইনফ্লুয়েন্স অবশ্যই ভারতীয় জনতা পার্টির যে সংগঠন সারা ভারতবর্ষ জুড়ে তার মধ্যে ছড়িয়ে রয়েছে, আরেকজন অবশ্যই রামদেব বাবা বা রামদেব স্বামী, যিনি যোগ গুরু, সারা ভারতবর্ষের অন্যতম একজন ভারতীয় জনতা পার্টির গুরুত্বপূর্ণ সমর্থক, যার কোটি কোটি সমর্থক সারা দেশ জুড়ে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে। তিনিও এই মুহূর্তে বলছেন যে আমাকে যেন সরকারের বিরোধিতা করার জন্য খুব অচিরেই নামতে না হয়, সরকার যেন সেই দিকটা লক্ষ্য রাখে, সরকার যেন ছাত্র ছাত্রীদের কথা, বিরোধীদের কথা মনোযোগ দিয়ে শোনে। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এই বিষয়গুলো কতটা ভাইটাল ভাবে কাজ করবে। উত্তরপ্রদেশের বিধানসভা ভোট আর একদম 6 মাসের মধ্যে একদম কড়ায় নাড়ছে বলা যেতে পারে। সেই উত্তরপ্রদেশের ভোটের ঠিক আগে যখন এসআইআর হয়ে গিয়েছে, অখিলেশ যাদব, রাহুল গান্ধী ক্রমাগত চাপ সৃষ্টি করছে রাম মন্দিরে তহবিল তছরূপ নিয়ে, ছাত্র আন্দোলনটাকে নিয়ে, একদম মনসুন সেশনে আসতে পারলেন না নরেন্দ্র মোদী, অমিত শাহ এসে বক্তব্য রাখতে পারলেন না, তাদের সপক্ষেই তারা বক্তব্য রাখবেন সেটা তারা পারলেন না। সেই সময়ে দাঁড়িয়ে দেশের লালকেল্লা থেকে যখন দেশের প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন জাতির উদ্দেশ্যে, তখন রামদেব স্বামী, রামদেব বাবা, যোগগুরু রামদেব, তিনি যে কথাটা বলছেন সেটা অবশ্যই তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে। তার কারণ ভারতীয় জনতা পার্টি তাদের অনেকটা ভবিষ্যৎ নির্ভর করছে এই যে উত্তরপ্রদেশে আপকামিং বিধানসভা ভোটটা হতে চলেছে। উত্তরপ্রদেশের ভোটের আগে ডিলিমিটেশন বিলটা গুরুত্বপূর্ণভাবে পাশ করিয়ে নিতে চেয়েছিল, উদ্যত হয়েছিল ভারতীয় জনতা পার্টি, তাই জন্যই এত পার্টি ভাঙাচোরা। তৃণমূল কংগ্রেসের 20 জন, উদ্ধব ঠাকরের তরফ থেকে 6 জন, এই পরবর্তীতে শিবসেনা ভাঙার কথা ছিল, সমাজবাদী পার্টি ভাঙার কথা ছিল, বিভিন্ন কিছু করে 360-এ পৌঁছে ডিলিমিটেশন বিলটাকে পাশ করানো, এইটা ছিল মূল উদ্দেশ্য। কিন্তু সেটা হলো না মনসুন সেশনে। এর পরবর্তী সেশন নভেম্বরের 3য় সপ্তাহের পরবর্তী সময় শুরু হবে এবং সেটা শীতকালীন অধিবেশন হিসেবে দেখা হবে। এবং সেই ক্ষেত্রে সেই শীতকালীন অধিবেশনে কি পরবর্তীতে আসতে পারে ডিলিমিটেশন বিল এবং তার মাধ্যমে উত্তরপ্রদেশের সিট বাড়িয়ে ভোট হতে পারে, নাকি সরাসরি এখন যে 406টা আসন রয়েছে এমএলএ সিট উত্তরপ্রদেশে সেটার ভিত্তিতে ভোট হবে? এবং সেখানে যদি সরাসরি দেখা যায় যে অখিলেশ যাদবের সরকার তৈরি হলো, তৃতীয় যোগী সরকার আর তৈরি হলো না, তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা প্রভাব পড়বে 2029 পর্যন্ত নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার পরবর্তীতে টিকবে কিনা সেটা নিয়েও। এবং 2029 পর্যন্ত টিকলেও তার পরবর্তীতে তারা আবারও চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে পারবে। তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই মুহূর্তে আলোচনা হতে শুরু করেছে সারা দেশ জুড়েই। তার কারণ অবশ্যই আপনারা জানেন, বারংবার বিভিন্ন ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করছি যে খুব একটা ভালো অবস্থা উত্তরপ্রদেশের ভোট নিয়ে নয়। তার কারণ ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছে যে 50,000 টাকা করে যোগী আদিত্যনাথ সরকার দেবে বলেছে, কিন্তু তার মধ্যে একটা ক্লজও তারা ধরিয়ে রেখেছে এবং সেইভাবেই একদম নোটিফিকেশনটা বেরোবে যে 20,000 টাকা আমরা ভোটের আগে দেব এবং 30,000 টাকা আমরা দেব ভোটে জিতে আসলে। অর্থাৎ কোথাও গিয়ে তারা কিন্তু সম্পূর্ণ টাকার ওপর বাজিটা খেলতে চাইছেন, টাকার ওপর সম্পূর্ণ ভোটটা যে বৈতরণী সেটা পেরোতে চাইছেন। আপনারা জানেন যে উত্তরপ্রদেশের গভর্নমেন্টের মধ্যে মুখ্যমন্ত্রী এবং 2 উপমুখ্যমন্ত্রী, তাদের মধ্যে মেলবন্ধনের অভাব রয়েছে এবং অবশ্যই যোগী আদিত্যনাথ অন্যতম একজন কিন্তু মুখ হয়ে উঠতে পারেন পরবর্তী প্রধানমন্ত্রীর পদে বসার জন্য, সেটা নিয়েও আলোচনা বিভিন্ন সময় হয়। কিন্তু যেভাবে রাম মন্দির ঘোটালা, যেভাবে রাম মন্দিরের তহবিল তছরূপ বিষয়গুলো সামনে বেরিয়ে এলো, সেটার পরবর্তীতে কিন্তু যোগী আদিত্যনাথ অবশ্যই বেকায়দায়। এবং এই যে জায়গাটা উত্থাপিত হয়েছে যে ভারতীয় জনতা পার্টির ওপর মানুষ ভরসা হারাচ্ছেন, ভারতীয় জনতা পার্টির ওপর তারা ভরসা হারাচ্ছেন যারা একদম চোখ বুঝে সমর্থন করে এসেছেন গত 12 বছর ধরে, তারা ভরসা হারাচ্ছেন। রামদেব স্বামীর বক্তব্যটা কিন্তু অত্যন্ত অ্যালার্মিং
এটা নিয়ে ভারতীয় জনতা পার্টি কিভাবে সম্পূর্ণ বিষয়টাকে কাটাছেড়া করবে, সম্পূর্ণ বিষয়টাকে তারা পরবর্তীতে দেখবে, আমরা অবশ্যই নজর রাখবো সেদিকে। কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কিন্তু সেই সমস্ত মানুষেরা দাঁড়াচ্ছেন যারা কিন্তু এত বছর ধরে সম্পূর্ণভাবে সমর্থন করে এসেছেন। সেই বিষয়টা গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা অ্যালার্মিং। এই মুহূর্তে আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন।